পাকিস্তানকে পাশ কাটিয়ে কাবুলে ভারতের কূটনীতির খেলা। দিল্লি কাবুল ঘনিষ্ঠতায় ইসলামাবাদের গায়ে আগুন। তেহরান তেল আবিবের মাঝে পুতিনের দাবার চাল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার এবং আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত। যাদের জন্য এই অনুষ্ঠানটা সে দর্শকদের কিছু কমেন্ট আমরা চটজলদি পড়ে নিই। সিদ্দিকুল্লাহ নামে আমাদের এক দর্শক লিখছেন, নোবেল শান্তি পুরস্কার নয়, নোবেল পুরস্কার বলা হোক। এবারে শান্তি নিয়ে তো অনেক ঝামেলা হয়েছে, এই কারণে উনি বলছেন এই কথা। ধন্যবাদ আপনাকে। এমডি দেলোয়ার হোসেন নামে আরেক দর্শক লিখছেন, পাকিস্তান আফগানিস্তান এখনই মিটিংয়ে বসা উচিত, যদি মিটিংয়ে না বসে তাহলে দুই দেশই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা মনে হয় এটা আলোচনার টেবিলে নিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে। দেবব্রত বর্মন নামে আরেকজন দর্শক লিখছেন, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুদ্ধ করে নোবেল শান্তি পুরস্কার ছিনিয়ে আনবে কলির শান্তিদূত ট্রাম্প, তখন মানতেই হবে তিনি একমাত্র যোগ্য দাবিদার ছিলেন। উনি মনে আগের প্রোগ্রামে এটা করেছেন, আসলে তো শান্তি পুরস্কার উনি পাননি, এই জন্য আমরাও ওনার সাথে দুঃখিত। আরেকজন দর্শক লিখছেন, সর্বশেষ দর্শক, আমেরিকা ভারতের উপর নিউক্লিয়ার মিসাইল স্ট্রাইক করতে পারে, ইমরান খান মুক্তি পাক। সুপ্রিয় দর্শক, আপনাদের কমেন্টের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এখন মূল অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। মূল অনুষ্ঠানে দাদা, যেহেতু আমরা অনেক দর্শকও বলেছে, আমেরিকার কথা বলেছে, ভারত আফগানের সব কিছু মিলে, তো আফগানিস্তানের একটা দীর্ঘ ইতিহাস আছে। দীর্ঘ ইতিহাসটা হচ্ছে যুদ্ধের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। ভৌগোলিক কারণে এই আফগানিস্তান জয় করা কারো পক্ষে সম্ভব হয়নি। আপনার চেঙ্গিস খান থেকে শুরু করে পরবর্তীতে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চেঙ্গিস খান থেকে শুরু করে বাইডেন পর্যন্ত, প্রশাসন পর্যন্ত এক কথা কেউ টিকতে পারেনি। সর্বশেষ যখন মার্কিন সবাইকে কিন্তু লেজ গুটিয়ে পালাতে হয়েছে, এবং সর্বশেষ যখন এক সপ্তাহ নোটিশে কিন্তু দেখা গেল 24 ঘন্টায় আমেরিকা বেস খালি করে, এক সপ্তাহ তো সময় দিয়েছিল, একদিনের মধ্যেই যে ঘটনা এইরকম হয়ে যাবে এটা কেউ ভাবতে পারে। সবাই যখন মার্কিন সেনা উইথড্র হলো, তারপর থেকে এই গত সপ্তাহ পর্যন্ত কিন্তু আফগানিস্তান মোটামুটি একটা শান্তিপূর্ণ দেশ ছিল। তাদের ইকোনমিটা, তাদের যে কারেন্সি, এটা কিন্তু খুব পাওয়ারফুল হয়ে গেছিলো, দুর্নীতি কমে গেছিলো। আফগানিস্তানের সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ তাদের আমন্ত্রণ জানাচ্ছিল, সেখানে চীন ইনভেস্ট করেছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢোকার চেষ্টা করতেছে, ভারত তাদের দীর্ঘদিনের বন্ধু, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু দেখা গেল যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখনই ভারতে তার রাষ্ট্রীয় সফরে গেল, তখনই কিন্তু পাকিস্তান যে কোনো অজুহাতে একটা আক্রমণ করলো, এবং আক্রমণটা চললো, দুই পক্ষ থেকে চললো, হতাহতে দুই পক্ষে হয়েছে। এক পক্ষ বলতে 200 জন, পাকিস্তান বলছে 200 জন আফগান সৈন্য নিহত, আর এরা বলছে 57 জন পাকিস্তানি সৈন্য। আমার কথা হলো, এই আবার যে এই সংঘর্ষটা কি কারণে হলো এতদিন পর, আর আমরা সবাই জানি ভারত এবং আফগানিস্তানের মধ্যে ইতিহাসটা যদি ঘাটেন তাহলে দেখবেন যে সুন্দর একটা সম্পর্ক ছিল। এই সম্পর্ক এখনো রিবিল্ড করবে, কিন্তু ভারত কিন্তু এখনো আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি, এটাও মাথায় রাখতে হবে। তো এই টোটাল বিষয়টা কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, এর ভবিষ্যৎ কোথায়, আপনি একটু দর্শকদের সহজ ভাষায় বলে দেন। আসলে আফগানিস্তান কি চায়, এই জিনিসটা হচ্ছে দেখার বিষয়। আফগানিস্তান চায় আন্তর্জাতিক স্বীকৃতি, অর্থনৈতিক সহযোগিতা। ভারত চায় পাকিস্তান সমর্থিত কোনো গোষ্ঠী যেন আফগানিস্তানে ঘাটে না গাড়ে, মানে পাকিস্তান যেন আফগানিস্তান থেকে বাড়তি সুযোগ নিতে না পারে। এতে যেটা হবে, মধ্য এশিয়ায় ভারতের যে প্রভাবটা, সেই প্রভাবটা অটুট রাখবে। ভারত একটা বড় দেশ, এটা কারো সন্দেহ নাই। হ্যাঁ, যেটা হচ্ছে বড় দেশগুলোর হিসাব কিন্তু বেশি, একদম সোজা হিসাব। এখন যেটা হচ্ছে পাকিস্তান, আপনি যদি বলেন যে এই 2025 সনে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত হয়েছে কয়বার? 3 বার, জানুয়ারি, মার্চ এবং অক্টোবর। এখন যেটা হচ্ছে সীমান্ত সংঘাতে গত বছর পাকিস্তানের দাবি যে গত বছর মারা গেছিল 2000, প্রায় 2500 আফগান সৈন্য পাকিস্তানে। এই বছর 2400 প্লাস অলরেডি হয়ে গেছে। এখন বলতেছে যে এটা ছাড়িয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে পাকিস্তান নিজেই বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিচ্ছে, এর হলো একটা এলিগেশন তাদের উপর সবসময় আছে। পাকিস্তানের শুধু আছে না, এটা তো প্রুভেন। এখন কি বলছে যে আফগানিস্তানের
টিটিপি, আফগানিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাকিস্তানে আশ্রয় নিচ্ছে। পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কটা বর্তমান এমন জায়গায় পৌঁছেছে, হ্যাঁ, এটা খাদের কিনারে বললেও কিন্তু খুবই ভুল হবে। আর এই সম্পর্ক এত তিক্ত হওয়ার পিছনে কিন্তু অবিশ্বাস। যুক্তরাষ্ট্রকে হটায় যখন আফগানিস্তান, তখন যে 3টা দেশ প্রথম আফগানিস্তানের যে বর্তমান সরকার তাদেরকে যে স্বীকৃতি দেয়, এর একটা কিন্তু পাকিস্তান। আচ্ছা, ইন্টারেস্টিং। ঠিক আছে, এখন দেখেন বিষয়গুলো আমি আপনাকে জাস্ট অ্যানালাইসিস করার জন্য আমি বলছি, তাই তো? তার মানে বোঝা যায় যে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক কতটা মধুর ছিল শুরুতে। আফগানিস্তানের একটা ভুল আছে, কূটনীতিগত ভুল। সেই ভুলটা কি? আফগানিস্তান বারবার একটা কথা খুব জোর দিয়ে বলছে, অভ্যন্তরীণ নীতি তাদের, যে কোনো বিদেশি শক্তি দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে না, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে সরাসরি অবজ্ঞা করা। বিষয়টা কিন্তু আপনি খুব, কারণ হচ্ছে কি যুক্তরাষ্ট্রকেই সর্বশেষ তারা তাদের মাটি থেকে বিতাড়িত করেছে। যুক্তরাষ্ট্রের কিন্তু একটা বিখ্যাত উক্তি আছে, যুক্তরাষ্ট্রকে আপনি অপছন্দ করতে পারেন, অবহেলা করতে পারেন না, ইগনোর করতে পারেন না। এটা তো জানেন, এটা সবাই। হ্যাঁ, এখন দেখেন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সামরিক শক্তিকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, তাই তো? হ্যাঁ, তার মানে কি এই যে যুক্তরাষ্ট্র তাদের আফগান মডিউল বন্ধ করে দিয়েছে, যেটা পাকিস্তান দ্বারা পরিচালিত ছিল? অবশ্যই না, সেইটা তো বন্ধ করে নাই। সেইটার আলোকে যুক্তরাষ্ট্র হচ্ছে যেটা হচ্ছে, হ্যাঁ, কাউন্টার টেররিজম ওভার দ্য হরিজন নামে যে এটা যে সিআইএ দিয়ে এবং ডিপ স্টেট দিয়ে যে প্রজেক্ট, হ্যাঁ, এই প্রজেক্ট হচ্ছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতেছে। এটা বাস্তবায়ন করার আগে ট্রাম্প একটা ছোট চাল দিয়েছিল, দেখে যে কোনো কাজ হয় নাই। সেটা হচ্ছে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি। জি, ঠিক আছে, ওটা তো দেয় নাই, একদম সরাসরি। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তানে পাকিস্তানকে দিয়ে খেলছে, একদম সরাসরি হিসাবে এটা। এখন দেখেন যে আফগানিস্তান কিছু ক্ষেত্রে অনেক দুর্বল। কারণ হচ্ছে কি, হামিদ কারজাই ছিল আমেরিকার পুতুল সরকার। হামিদ কারজাইয়ের নাম মনে হয় গত 3 বছরে আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, প্রথম দিকে ছিল, কিন্তু পরবর্তীতে উনি তো আশ্রয় আছে আরেকটা দেশে। না, এই তো বললাম যে হামিদ কারজাইয়ের নাম বোধহয় আমি ছাড়া গত 3 বছরে আর কেউ নেই। অথচ সে তো আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিল, তাই না? বৈধ প্রধানমন্ত্রী ছিল, যুক্তরাষ্ট্র ঘোষিত বৈধ প্রধানমন্ত্রী, আফগানিস্তান ঘোষিত না। যদি আফগানিস্তান ঘোষিত বৈধ প্রধানমন্ত্রী হতো, তাহলে আফগানিস্তান ছেড়ে পালাতে হতো না। এখন দেখেন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক সম্প্রতি খারাপ হয়েছে কার? ভারত এবং চীনের। ভারত এবং চীনের এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে, হ্যাঁ, এখন হচ্ছে কি যে যুক্তরাষ্ট্র পাকিস্তানের দিকে ঝুঁকতেছে আফগানিস্তান ইস্যুতে। আফগানিস্তান এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছে। আর এর বোঝার রেজাল্ট কিন্তু আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর। পশ্চিমারা একটা খেলা নিয়ে খেলে, সেটা কি? মানবাধিকার। আরে বাবা, নারীর অধিকার যে মানবাধিকার, এটা পশ্চিমা কয়টা দেশ মানে? আফগানিস্তানকে তো বলির পাঠা বানানো হয়েছে, সেইটা মিডল ইস্টের কতগুলো দেশ মানে? সেইটা দক্ষিণ পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়ার কয়টা দেশ মানে? মানে দ্বৈত নীতি যদি আপনি বলেন, পশ্চিমাদের দ্বৈত নীতি। এটা হচ্ছে আফগানিস্তানকে বলির পাঠা বানানো, চাপে রাখার জন্য ইস্যু তৈরি করা। এখন দেখেন, হ্যাঁ, যদি হয় আফগানিস্তানে যে সর্বশেষ ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে আফগানিস্তানকে সবার আগে মানবিক সাপোর্ট কে দিয়েছে? ভারত। এটা কিন্তু একটা নজির। কেন এই কাজ পাকিস্তান করতে পারতো না? অবশ্যই। সম্পর্ক উন্নয়ন যদি পাকিস্তান চাইতো, তাহলে এই কাজ পাকিস্তান করতে পারতো। পাকিস্তান কিন্তু সম্পর্ক উন্নয়ন চায়নি। ভারত সম্পর্ক উন্নয়ন চেয়েছে, এটার পিছনে কারণ আছে। যে আপনার যে মধ্য এশিয়ায় ভারতের প্রভাবের জন্য আফগানিস্তান একটা গুরুত্বপূর্ণ জায়গা। মধ্যপ্রাচ্যে যে ভারত তার ক্ষমতা ধরে রাখার জন্য, হ্যাঁ, আফগানিস্তান একটা গুরুত্বপূর্ণ জায়গা। কি ফ্যাক্টর? সেটা কি? হ্যাঁ, চাবাহার বন্দর, আর কি আছে? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই দুইটাই ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে ভারতের মালামাল যদি পণ্য যদি সড়ক পথে পরিবহন করতে চায় তাহলে এই রুটটা তাদের দরকার, এই রুটটা তাদের দরকার। হ্যাঁ, এইখানে পাকিস্তান না থাকলেও ভারতের চলবে। ঠিক আছে, ঠিক আছে। এখন যদি আপনি আসেন যে এই ফাঁকে দাদা আমি ভুলে যাব, একটা কোশ্চেন করে রাখি, আপনি শেষ হলে এটা আপনার যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন, পাকিস্তান, এই ধরেন 5টা বা 6টা দেশ, এদের দৃষ্টি সবসময় আফগানিস্তানের প্রতি থাকে কেন? কেউ এই দেশটাকে হাতছাড়া করতে চায় না কেন? এটা আপনি প্লাস করে দিন। আফগানিস্তানে তো প্রচুর সম্পদ মজুদ আছে, আচ্ছা, কিন্তু যেটা হচ্ছে কি যে এত বছর যুক্তরাষ্ট্র খালি ক্ষমতার জন্য বেস করার জন্য এর জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে আফগান যুদ্ধে তাদের অর্থনীতি যে পর্যন্ত ক্ষতি করেছে তা রিকভার করতে লাগবে 2050 সন। ঠিক আছে, যত ট্রিলিয়ন ডলার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র খরচ করেছে। মজার বিষয় হচ্ছে কি, এই সময় যদি যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে এই 2 দশক খনিজ উদ্ধার করতো, খনিজ যদি দখল নেওয়া শুরু করতো, তাহলে এর চেয়ে বেশি সম্পদ কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে যেতে পারত। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু পারে নাই। কেন পারে নাই? ইচ্ছা ছিল আফগানিস্তানের মানুষের দেশপ্রেমের জন্য। একদম সোজা হিসাব, নিতে দিত না। আফগানিস্তানের মানুষ নিজের জীবন দিবে, কিন্তু দেশপ্রেম প্রশ্নে ঐক্যবদ্ধ। যদি আপনি বলেন, আমি এটা প্রমাণটাও দেখাই। যেমন ধরেন আফগানিস্তান জানে তার অস্ত্র খুব সীমিত, হ্যাঁ, সামরিক শক্তি পাকিস্তানের চেয়ে অনেক অনেক গুণ কম। তারপরেও কিন্তু পাকিস্তানের সোলজার 58টা মেরে ফেলছে। পাকিস্তান কি করছে? সীমান্ত অঞ্চলের 19টা যে চেক ঘাঁটি, এই ঘাঁটিগুলো হচ্ছে দখল করছে। এইখানে যারা ছিল তারা হয় মারা গেছে না হয় পালিয়েছে। তো পাকিস্তান কিন্তু জোর দিয়ে বলতে পারবে না যে আমরা 200 আফগান সৈন্য মেরে ফেলছি। যারা ছিল তারা হয় মারা গেছে না হয় পালিয়েছে। এটা কার কথা? এটা হচ্ছে আল জাজিরার ফ্যাক্ট চেক। ঠিক আছে, ফলে আফগানিস্তানের দাবি কিন্তু ঠিক আছে যে সে 58 জন মেরে ফেলছে, কিন্তু পাকিস্তানের দাবি কিন্তু ঠিক নেই। আচ্ছা, আমরা এখন একটু আপনার যেটা বলেন এখন দেখেন সম্পদ, এটা নিয়ে একটু আমরা আলাপ করি। এইখানে যে আমরা আসবো তার আগে দেখেন তো পুতিন তো এত বছর পুতিনকে কোণঠাসা করে আসছে, তাই তো? ইউক্রেন যুদ্ধে মোটামুটি যুক্তরাষ্ট্র ইউরোপ তো টালমাটাল, এখানে তো কোনো ডাউট নাই, এখানে কোনো ডাউট নাই। কিন্তু পুতিন কিন্তু, হ্যাঁ, ওই যে কি জানি বলে, কাজী নজরুল একটা কবিতা ছিল না, যে আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি। হ্যাঁ, পুতিনের অবস্থা কিন্তু এইরকম। হ্যাঁ, সবাই যখন টালমাটাল, হ্যাঁ, পুতিন তখন বসে বসে মুচকি হাসে আর হালকা করে একটা করে দাবার চাল দেয়, পশ্চিমারা দৌড়াদৌড়ি শুরু করে, ঘুম হারাম করে দেয়। ভারত একটা বৈশা মুচকি হাসে একটা করে দাবার চাল দেয়, হ্যাঁ, পাকিস্তান দৌড়ায় যুক্তরাষ্ট্রে। বিষয়টা কিন্তু মজার। এখন দেখেন, হ্যাঁ, একটা জিনিস, ভারত এবং রাশিয়া দুইটা পরীক্ষিত বন্ধু, এইখানে কিন্তু কোনো ডাউট নেই। ঠিক আছে, এখন দেখেন ভারত যেহেতু আফগানিস্তানে ইন্টারেস্ট দেখাচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে পুতিন কিন্তু ভারতকে সাপোর্ট দিবে, শতভাগ সাপোর্ট দিবে, একদম নিশ্চিত থাকেন। কেন সাপোর্ট দিবে? এই যে বললাম পরীক্ষিত বন্ধু। রাশিয়ার এই দুর্যোগের সময়, দুর্দিনে রাশিয়ার পাশে যে 3টা দেশ ছিল এর একটা ভারত। যদি 2টা দেশ ছিল বলেন তাহলে একটা দেশ ভারত। এইখানে তো কোনো ডাউট নেই। তাহলে কেন সেই সাপোর্ট দিবে না? স্বাভাবিক। এখন দেখেন যে মধ্যপ্রাচ্যে এত বছর যে জিনিসটা ছিল, হ্যাঁ, যে কোনো সমস্যা হলেই এটা সমাধানের জন্য বা মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র। এইবার কিন্তু সেই জায়গায় পুতিন চলে আসতেছে। কেন? এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, ইরানের বা ইসরায়েলের 2 দেশেরই বেশ ক্ষতি হয়েছে। হ্যাঁ, আপনি যদি বাস্তবতা বলতে চান তাহলে ইসরায়েলের ক্ষতি অনেক বেশি হয়েছে, যদিও তারা স্বীকার করে না। অল্প ট্রিলিয়ন, 200 ট্রিলিয়নের কথা তারা বলছে। সেটা যাই বলুন, কিন্তু যেটা হচ্ছে কি যে ট্রাম্প এই যুদ্ধে থামানোর জন্য মধ্যস্থতা করেছে, মানে বিরতিতে আছে, কিন্তু এই সংকট সমাধানের জন্য পুতিন কিন্তু মধ্যস্থতা করার জন্য একদম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে। তার মানেটা কি দাঁড়ালো? মিডল ইস্টে এখন যেখানে এতদিন হচ্ছে যুক্তরাষ্ট্রের বিচরণ ছিল অবাধ, হ্যাঁ, সেই বিচরণে কিন্তু এখন
পুতিন আবারও চলে আসতেছে। হ্যাঁ, যেহেতু পুতিন আবারও চলে আসতেছে, তার মানে কি, হ্যাঁ, মধ্যপ্রাচ্য এখন যদি এই সুযোগ যদি লুফে নিতে পারে, হ্যাঁ, তাহলে এইটা হবে মধ্যপ্রাচ্যের জন্য একটা দারুণ গেম চেঞ্জার। এখন মধ্যপ্রাচ্য সেটা বুঝবে কিনা, কারণ হচ্ছে কি যুক্তরাষ্ট্র তো সবসময় হচ্ছে কি মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্র এমন কথা বলছে, হ্যাঁ, ব্যাংকের কাজ খুব জটিল, এটা আপনারা করতে পারবেন না, এটা আমাদেরকে দায়িত্ব দেন, আমাদের ব্যাংকে আপনারা সম্পদ রাখেন। রাখায় সারে এখন কি করে, এখন কিছু করলে সম্পদ জব্দ করে ফেলবে, এবং তেল আমাদের কাছে দেন, টাকা আমাদের কাছে সেভ থাকবে, এই বলে ঠিক আছে। এখন দেখেন আপনি যে ইরানের কিন্তু আরেকটা বিষয় আমি শেষ করি, না এটা কোশ্চেন আমি করে দিই, আপনি যেহেতু সরাসরি ঢুকে গেছেন, দর্শকদের একটু বলে দিই। ইসরায়েল রাশিয়ার কাছে অভিযোগ করেছে যে কিছুদিনের ভিতরে ইরান আবার হামলা করবে ইসরায়েলে, সেই জন্য মধ্যস্থতার ভূমিকা তারা পুতিনকে দেখতে চায়। কারণ আপনিই বলছেন যে ইসরায়েল যেমন বন্ধু, ইরানও তেমন রাশিয়ার বন্ধু, এবং মধ্যপ্রাচ্যে পুতিনের একটা স্ট্যান্ড ইউক্রেন যুদ্ধের পরে বদলে গেছে। সে দুর্বল না, সে যে এখানে একজন আয়রন ম্যান মধ্যপ্রাচ্যে এই অঞ্চলে, সে পৃথিবীকে, আপনি এটা বললেন, আপনার কথা এটাই বোঝা যায়। তাই এই নালিশ এখন উনি সালিশি করবেন, মধ্যস্থ করবেন। এখন ওনার কাছে আপনি যেটা বলছেন মধ্যপ্রাচ্যের অন্য দেশ বুঝবে কিনা, আচ্ছা এইখানে সমস্যা। আপনার এই কথা একটু বলি, তার মানে কি ট্রাম্পে নির্ভরতা হারাচ্ছে ইসরায়েল? হতে পারে, বা জানে যে ট্রাম্প ওখানে কাজ করতে পারবে না। দেখেন আমি বলি যে ইসরায়েল অন্তত একটা জিনিস বুঝতে পেরেছে, সেটা কি, যে ইরান যুক্তরাষ্ট্রের কোনো কথা শুনবে না। ইরান যদি শুনে রাশিয়ার কথা শুনবে। এর জন্য হচ্ছে এখন মানে আমরা যদি এটাকে আমরা বাংলায় বলি কি, কেবলা বদল করেছে আর কি। হ্যাঁ, যে এবং ইসরায়েল কিন্তু বুঝতে পেরেছে ইরানের সক্ষমতা কত, ইসরায়েলের সক্ষমতা কত। হ্যাঁ, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে চলে, ইরান তার নিজের অস্ত্র দিয়ে চলে, ঠিক আছে। এখন দেখেন মজার বিষয় হচ্ছে যে এত বছর যুক্তরাষ্ট্র যে বা পশ্চিমারা যে কাজ করেছে ইরানের উপর, সেটা কি নিষেধাজ্ঞা দিয়েছে এবং হুমকি এবং নিষেধাজ্ঞা। কিন্তু রাশিয়া কি বলেছে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা নিরসনের একমাত্র উপায় হচ্ছে কূটনৈতিক আলোচনা। এবং এইটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এইটাই কিন্তু সর্বজন স্বীকৃত হয়েছে, এবং সবাই যারা হচ্ছে এই যে বিশ্ব নেতারা সবাই কিন্তু এইটাকে সাড়া দিয়েছে। সাড়া দেওয়ার কারণেই কিন্তু ইসরায়েল কেবলা বদল করে এখন মস্কোর দ্বারস্থ হয়েছে। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন যে আর এই যে দ্বারস্থ হচ্ছে, এটা কিন্তু দেখেন মিডিল ইস্টে হচ্ছে রাশিয়ার প্রভাব বহু গুণ বাড়িয়ে দিবে। আর এই সুযোগটা কিন্তু নিতে পারবে কে? ভারত। এই সুযোগটা যেহেতু ভারত নিতে পারবে, কেন নিতে পারবে? আফগানিস্তানে যে ভারতের যে কৌশলগত বর্তমান যে আপনার কূটনৈতিক সম্পর্ক, এইটা কিন্তু তখন গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে। যেমন ধরেন না যে আফগানিস্তানে তো ভারত তার মিশন গুটিয়ে ফেলছিল, দূতাবাস গুটিয়ে ফেলছিল, তো এরপরে যেটা হচ্ছে মিশন, তো এরপর টেকনিক্যাল মিশন তো চালু করে নাই, এবং এই টেকনিক্যাল মিশন দিয়ে মানবিক এবং বাণিজ্যিক যত সহযোগিতা আছে সব সহযোগিতাই আফগানিস্তানকে ভারত দিয়ে আসছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এখন সম্প্রতি যে যুদ্ধ, মানে এই যে অক্টোবরের যে সংঘর্ষ বা সংঘাত যাই বলেন না কেন, এই সংঘাতে হচ্ছে, এই সংঘাতের ফল নিবে কে? এই সংঘাতের ফল ঘরে তুলবে হচ্ছে ভারত এবং চীন। কারণ চীনের যেমন আফগানিস্তানের সাথে যৌথ প্রকল্প আছে, একই সঙ্গে চীনের যৌথ প্রকল্প আছে ভারতের সাথে। ফলে এই উত্তেজনা নিরসনের জন্য একটা বড় ভূমিকা রাখতে পারে চীন। কারণ এইখানে তার অর্থনৈতিক একটা অ্যাক্টিভিটি আছে, এইটা একটা বিষয়। কিন্তু এইখানে যুক্তরাষ্ট্রের যে চাল, এই চালকে কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো অবকাশ আফগানিস্তানের নাই। এখন সেইটা হচ্ছে কি, এই জিনিস কিন্তু দিল্লি কিন্তু আফগানিস্তানকে এটা ঠিকই ধরিয়ে দেবে। কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলি, পাকিস্তান আফগানিস্তানে হামলা চালানোর জন্যে যে প্রযুক্তি ব্যবহার করেছে সেটা পাকিস্তানের প্রযুক্তি না, সেটা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি।
পাকিস্তানের এখনো এতটুকু সক্ষমতা হয় নাই যে একটা গাড়ির মধ্যে অল্প কিছুক্ষণ সময় দুইজন নেতা বা দুইজন বা তিনজন মানুষ বসে মিটিং করছে আর সেই গাড়ি টার্গেট করে ওইখানে বিমান হামলা চালানো। এই এই যে তথ্যগত তো বা প্রযুক্তিগত যে সহায়তা, এই সহায়তা পাকিস্তানকে দিয়েছে কে? যুক্তরাষ্ট্র। কারণ সেটা কিসের আওতায়? সেই ডিপ স্টেটের আওতায়, সেই সিআইএ। আবারও কিন্তু সিআইএ এর কথা চলে আসছে। এখন দেখেন যে আফগান মডিউল বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র একদম হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি যুক্তরাষ্ট্র এটা মুখে বলতে পারছে না। যেহেতু মুখে বলতে পারছে না, সেহেতু কাউন্টার টেররিজম ওভার দ্য হরিজন, সেটাই আপনি এই প্রকল্প, এই যুক্তরাষ্ট্রের এই প্রকল্প, এই দাদাকে একটু থামাচ্ছি। আমাকে সর্বশেষ এই যে আমি বললাম যে 4-5টা দেশের দৃষ্টি বন্ধুত্বের খাতিরে হোক, জোর জবরদস্তি করে হোক, ভয় দেখিয়ে হোক, বা মাথায় হাত বুলায় হোক, আফগানিস্তানকে মানে কাছে পেতে চায়। আপনি কিছুটা বললেন, দর্শকরাও জানে, আমরা এর আগে বলেছি যে ওদের আপনার রেয়ার আর্থ আপনার সম্পদ রয়েছে, যেটাকে বলে দুর্লভ কিছু সম্পদ, যেগুলো আপনার চিপ, ব্যাটারি, মানে আধুনিক জীবনে যা যা দরকার হয়, এটা বিরল খনিজ। এটা আসলে কে মেনটেন করছে? চীন, ভারত, না মার্কিন যুক্তরাষ্ট্র, না রাশিয়া? নিশ্চয়ই কাজ হচ্ছে ওখানে। এই বৃহৎ অংশের কাজটা কে করছে? চীন করছে। এবং চীনের উপরে এই যে গতকাল যে 100% শুল্ক দিল, অনেকটা কিন্তু এর কারণেই যে 90% বিরল খনিজ সম্পদ 90% এখন করে চীন। এটা কিন্তু সুযোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবাদের কারণে আর কিছু কারণে তাদের দেশে এটা করতে পারে না। চীনের তো সেই সমস্যা নাই। তাই চীন, আফগানিস্তানকে বলা হয় আপনার এশিয়ার মধ্যে সম্পদের খনির উপরে দেশটা। এটা যদি প্রপার ওয়েতে হয়, তাদের দেশও অনেক উন্নত হবে। হ্যাঁ, ইকোনমি থেকে শুরু করে শিক্ষা। যুক্তরাষ্ট্র নিতে পারে নাই, কিন্তু চীন যেটা করেছে বা ভারত যেটা করছে, হ্যাঁ, বা ইরান যেটা করছে আফগানিস্তানে, তারা হচ্ছে সম্পদ উত্তোলন করছে এবং সম্পদের ন্যায্য দাম দিয়ে নিচ্ছে। এইটাই হলো মূল, এইটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, এখন দেখেন যে এই যে এত কিছু আসলে দেখেন আফগানিস্তান যুদ্ধ আসলে কোন দিকে যাবে, হ্যাঁ, সেইটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে ইরান এবং চীনের উপর, কিছুটা ডিপেন্ড করবে ভারতের উপর। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, দিন শেষে যুদ্ধ কিন্তু কখনোই শান্তি বয়ে আনতে পারে না, উন্নয়ন বয়ে আনতে পারে না। দাদা, আজকে আপনাকে থামে দিচ্ছি, এই বিষয়ে চলবে যেহেতু কন্টিনিউ, কথা দিচ্ছি আগামীকাল আপনাকে আবার পাবো, আপনি এই বিষয়টা অবশ্যই বলেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করেছি আপনাদের অনুরোধে। আমরা আমাদের মূল সেগমেন্ট থেকে সরে যেটা কারেন্ট ঘটনা ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটা নিয়ে কথা বললাম। আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল আপনাদের অনুরোধে আবার বিশ্ব তাকে অনুষ্ঠানে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।